ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাফিউল আলম মাসুদ। ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা এবং ভারতে রাত 11:30। শুরু করছে আজকের অনুষ্ঠান। প্রথমে শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, সোমবার সিরিয়ায় আমেরিকান সেনাদের লক্ষ্য করে রকেট হামলা পরিচালিত হলে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েইন মোরতো বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ কতগুলো রকেট ছোড়া হলে আত্মরক্ষার জন্য তারা রকেট নিক্ষেপ স্থল লক্ষ্য করে আর্টিলারি হামলা চালায়। মুখপাত্র মোরতো জানান, দেইর জোর ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হামলায় কেউ হতাহত হননি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, এর আগে রাত্রিকালীন অভিযান চালিয়ে খতেইব হিজবুল্লাহ ও খতেইব সৈয়দ আল শুহাদা জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে অস্ত্র গুদাম ধ্বংস করা হয়। তিনি বলেন, আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা বন্ধের লক্ষ্যে সেনাদের আত্মরক্ষার জন্য প্রেসিডেন্ট বাইডেন হামলার নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি বলেন, 1 মাসের কিছুটা বেশি সময় ধরে ইরাকে আমাদের সেনাদের উপর 3 বার ড্রোন হামলা হয়েছে। তিনি বলেন, ইরাকে বহু ধরনের ড্রোনের ব্যবহার হচ্ছে, কোনোটা দেশীয়, কোনোটা ইরান থেকে পাঠানো। পেন্টাগনের মুখপাত্র নেভি কমান্ডার জেসিকা ম্যাকনাল্টি বলেন, যুক্তরাষ্ট্র কোনো সংঘাত চায় না, তবে যুক্তরাষ্ট্র আমাদের সেনাদের রক্ষা করতে বা যে কোনো ধরনের হুমকি বা হামলার প্রতি জবাব দিতে সব সময় প্রস্তুত রয়েছে। মঙ্গলবার G20 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় প্রাধান্য পায় জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো বিষয়। মাতেরা বৈঠকের মধ্য দিয়ে 2019 সালের পর G20 মন্ত্রীরা মুখোমুখি হলেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন, কারণ প্রেসিডেন্ট বাইডেন ও তিনি মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর ভিত্তি করে তাদের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী কোভ্যাক্স কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের অবদানের কথা তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে স্বল্প ও মধ্যবিত্ত আয়ের দেশগুলিতে কম মূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। G20 গ্রুপ উদ্বেগের সঙ্গে জানায় যে দাইশ এবং সংশ্লিষ্ট দলগুলি ও তাদের নেটওয়ার্ক সাব-সাহারা আফ্রিকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। গোষ্ঠীটি সাহেল অঞ্চল, পূর্ব আফ্রিকা ও মোজাম্বিকেতেও সক্রিয়। কোয়ালিশন জানায় তারা যে কোনো দেশের সঙ্গে সহযোগিতা করবে যারা আইসিসদের বিরুদ্ধে লড়তে তাদের সাহায্য চাইবে। প্রাক্তন শাসক পার্টি ও সেনারা হর্ষধ্বনির মাঝে প্রাদেশিক রাজধানী মেকেলেতে প্রবেশ করলে ইথিওপিয়ার সরকার একতরফাভাবে টিগ্রাই অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করেন। সোমবার দিনের শেষে রাষ্ট্রীয় মাধ্যমে ইথিওপিয়া সরকার ঘোষণা করে যে এই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে। এই অঞ্চলে 8 মাস ব্যাপী সংঘাতের পর এই যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে। মেকেলেতে অবস্থানরত ভয়েস অব আমেরিকার সাংবাদিকেরা জানান, তারা রবিবার থেকে এই অঞ্চলে কোনো ইথিওপিয়ার সরকারি সেনাদের দেখতে পাননি। টিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের বিদ্রোহী সেনারা তাদের পার্টি রেডিও মারফত ঘোষণা করে যে তারা মেকেলে প্রবেশ করছে, যে খবরে জনগণ রাস্তায় আনন্দ প্রকাশ করেন। এপি সংবাদ মাধ্যম জানায়, টিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট গত সপ্তাহে বড় ধরনের অভিযান চালায় এবং অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় যে যোদ্ধারা শহরের খুব কাছেই পৌঁছে গেছে। তবে পার্শ্ববর্তী দেশ এরিত্রিয়া থেকে কোনো মন্তব্য করা হয়নি এবং তাদের সেনাবাহিনী এখনো ওই অঞ্চলে আছে কিনা তাও স্পষ্ট নয়। টিগ্রাইয়ের জনগণ এই অঞ্চলে বর্বরতা চালানোর জন্য এরিত্রিয়া সেনাবাহিনীর দোষারোপ করেছে। আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জুলাই থেকে গণটিকাদান কর্মসূচি আবার শুরু করা হচ্ছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট। জুলাই থেকে গণটিকাদান কর্মসূচি ফের শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতীয় সংসদে তথ্য জানিয়েছেন। বলেছেন, টিকার ব্যবস্থা হয়ে গেছে, টিকার সংস্থানে যত টাকাই প্রয়োজন হোক না কেন সরকার এতে কোনো কার্পণ্য করবে না। গত 7ই ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছিল, যা টিকা সংকটে আপাতত বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা নিয়ে যখন গবেষণা চলছিল তখন থেকেই বাংলাদেশ যোগাযোগ শুরু করেছিল।
ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ 3 কোটি ডোজ টিকার চুক্তি করেছিল, কিন্তু ভারতে হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটি রপ্তানি বন্ধ করে দেয়। এ কারণে বাংলাদেশ সাময়িকভাবে সংকটে পড়েছে। যাই হোক, বাংলাদেশ অন্য সূত্র থেকে টিকার ব্যবস্থা করেছে, এখন আর কোনো সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ ভ্যাকসিন উৎপাদনকারী সব কোম্পানির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। টিকা কেনার জন্য বাজেটে 14,200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংসদ নেতা শেখ হাসিনা বলেন, তার সরকার বিদেশগামী কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে বিদেশে গিয়ে তাদের কোয়ারেন্টাইন করতে না হয়। শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যক্ষেত্রে আমাদের দেশে বৈজ্ঞানিক গবেষণার তেমন সুযোগ ছিল না, আমরা এর উপর গুরুত্ব দিয়েছি। স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা উন্নয়ন তহবিলে আগামী বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। করোনায় বাংলাদেশের অর্থনীতিতে $1,700 কোটি ক্ষতি হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ওদিকে মহামারী নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণার পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে। এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, আগামী 31 জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গত বছর 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের টিকা দিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে। ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় তুরস্ক, বাংলাদেশ সহ বিশ্বের 6টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। অন্য দেশগুলো হচ্ছে ভারত, নেপাল, ব্রাজিল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশে গত একদিনে করোনা আক্রান্ত 112 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 7,666 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা 9 লাখ ছাড়ানোর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব জানিয়েছে যে জঙ্গি গোষ্ঠীগুলির আক্রমণাত্মক হামলা চালানোর সামর্থ্য নেই। ঢাকা থেকে জহুরুল আলমের একটি প্রতিবেদন। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো দেশে বড় ধরনের আক্রমণাত্মক কোনো ঘটনা ঘটানোর সামর্থ্য নাই বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। রাজধানী ঢাকার গুলশান আবাসিক এলাকায় হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 5 বছর পূর্তিকে সামনে রেখে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন 20 জন দেশি বিদেশি নাগরিক। র্যাবের মহাপরিচালক বলেন, হোলি আর্টিজান হত্যাকাণ্ডের পর দেশে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করা হয় এবং গত 5 বছরে প্রায় 1,500 জঙ্গি গ্রেপ্তার হয়েছে। হোলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী সারোয়ার জাহান এবং অর্থদাতা সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, র্যাব প্রতিষ্ঠার পর এ যাবৎ 2,500 জঙ্গিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। র্যাব প্রধান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নাই। এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে দেশে জঙ্গিদের মূল কার্যক্রম হচ্ছে তাদের নিজেদের সংগঠিত করা। তারা মূলত অনলাইনে সংগঠিত হওয়ার চেষ্টা করে থাকে বলে উল্লেখ করে তিনি বলেন, তবে তারা সংগঠিত হতে পারছে না, কারণ র্যাব অব্যাহতভাবে সাইবার জগতে প্যাট্রোলিং করে যাচ্ছে এবং যখনই এ সংক্রান্ত কোনো তথ্য নজরে আসে তখনই তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, র্যাবের জঙ্গি বিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, র্যাব ছাড়াও দেশের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও জঙ্গি তৎপরতা রোধে কাজ করে যাচ্ছে। র্যাবের কাছে 16 জন জঙ্গি আত্মসমর্পণ করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের ডি-র্যাডিক্যালাইজেশনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে এবং ভবিষ্যতেও জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আব্দুল্লাহ আল মামুন র্যাবের কিশোর গ্যাং বিরোধী এবং মাদক বিরোধী কার্যক্রম তুলে ধরেন সংবাদ সম্মেলনে। সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তে সংস্থাটির সামর্থ্য নিয়ে এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে র্যাব কাজ করছে এবং তদন্ত শেষে তারা আদালতে অভিযোগপত্র দেবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। চীনের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই সপ্তাহে তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনায় দুটি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের প্রয়াস চালাবে। বুধবার যুক্তরাষ্ট্র ও তাইওয়ান 5 বছর বিরতির পর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সংক্ষেপে টিফার আওতায় বাণিজ্য আলোচনা শুরু করবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, তাইওয়ান একটি নেতৃত্বদানকারী গণতন্ত্র, বৃহৎ অর্থনীতি ও নিরাপত্তা অংশীদার। আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্পর্ক জোরদার করব। আমরা ইউএস তাইওয়ান বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের গুরুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। তবে বেইজিংয়ে চীনা কর্মকর্তারা বাণিজ্য আলোচনার বিরোধিতা করেছেন। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জাও লিজিয়ান সংবাদ অবহিতকরণে বলেন, চীন আগাগোড়াই তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন বা যে কোনো ধরনের সরকারি যোগাযোগের বিরোধিতা করেছে। তাইওয়ানের পররাষ্ট্র দপ্তর জানায়, তাইওয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে এবং টিফার আওতায় মিলিত স্বার্থ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি করবে। এবং যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলিতে সোমবারও রেকর্ড পরিমাণ তাপপ্রবাহ অনুভূত হয়। তাপের প্রখরতা ভয়ঙ্কর মাত্রায় পৌঁছালে আবহাওয়া দপ্তর 6টি রাজ্যকে অতিমাত্রার ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে ঘোষণা করেন। ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডে তাপমাত্রা ছিল 46 ডিগ্রি সেলসিয়াস বা 115 ডিগ্রি ফারেনহাইট, যা ছিল সর্বকালের এক রেকর্ড। ওয়াশিংটন রাজ্যের সিয়াটল, যা সাধারণত ঠান্ডা ও বৃষ্টিমাখা জলবায়ুর জন্য খ্যাত, সোমবার সেখানে তাপমাত্রা 107 ডিগ্রি ফারেনহাইট বা 41.6 ডিগ্রি সেলসিয়াস গিয়ে পৌঁছায়। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। বিশ্ব সংবাদ শুনছিলেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে অন্যান্য পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী। বাংলাদেশে গত 2 মাসে করোনায় আক্রান্তদের নমুনা পরীক্ষা করে 80% ডেল্টা ধরনের সন্ধান মিলেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর গবেষণায় এমন চিত্রই দেখা গেছে। মঙ্গলবার গবেষণার এই ফল প্রকাশ করা হয়। গত 8ই মে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় বাংলাদেশে করোনার এই ধরন শনাক্তের খবর দেওয়া হয়। এর নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান IEDCR। সেখানে বলা হয়, গত 28 এবং 29 এপ্রিল সংগৃহীত নমুনা থেকে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে এই ডেল্টা ধরন মেলে। গত বছরের অক্টোবরে ভারতে প্রথম এই ধরন শনাক্ত হয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনার এই ধরনটির নতুন নাম দেওয়া হয় ডেল্টা ভেরিয়েন্ট। মঙ্গলবার IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর বলেন, গত মে ও জুন মাসে জিনোম সিকোয়েন্সিং করে 80% মধ্যে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে। 10 থেকে 12% মধ্যে সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট এবং বাকিদের মধ্যে অন্য সক্রিয় ধরন পাওয়া গেছে। তিনি জানান, দেশের প্রায় সব এলাকা থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য যে গত মে মাসের মাঝামাঝি থেকে দেশে আশঙ্কাজনকভাবে করোনার সংক্রমণ বাড়তে থাকে। বিশেষ করে ঈদ উল ফিতরের পর সীমান্তবর্তী জেলাগুলোয় সংক্রমণ দ্রুত ছড়ায়। এই পরিস্থিতির মোকাবেলায় সোমবার সকাল থেকে সারা দেশে গণপরিবহন, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। শুনুন মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট। চিত্রনায়িকা পরিমণির দায়ের করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলার প্রধান 2 আসামি জামিন পেয়েছেন। ওই মামলার প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি আদালতে জামিন পেলেও এখনই কারামুক্ত হতে পারছেন না, কারণ তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে। ঢাকা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত মঙ্গলবার 5,000 টাকা মুচলেকায় তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী AH ইমরুল কাউসার জানিয়েছেন, এই মামলায় আগামী 8ই জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে। ওই দিন পর্যন্ত 2 আসামিকে জামিন দিয়েছেন আদালত। সাভার থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা, মারধরের অভিযোগে গত 14ই জুন নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি সহ 6 জনকে আসামি করে সাভার থানায় মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। মামলায় পরিমণির অভিযোগ, গত 8ই জুন রাতে তাকে পরিকল্পিতভাবে বোট ক্লাবে নিয়ে
ধর্ষণের চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। পরিমণির মামলা দায়েরের পরেই ঢাকার উত্তরায় একটি বাসা থেকে নাসির ও অমিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 15 জুন মধ্যরাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাদকের মামলায় প্রথমে তাদের 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত 23 জুন পরিমণির দায়ের করা মামলায় তাদের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী। পশ্চিমবঙ্গে করোনা সংক্রান্ত বিধি নিষেধে আরও কিছুটা ছাড় দিয়ে আগামী 15 জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। এখন যে বিধি নিষেধ জারি রয়েছে তা 30 জুন শেষ হওয়ার কথা ছিল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 1 জুলাই থেকে বাস, অটো, টোটো ইত্যাদি 50% যাত্রী নিয়ে চলতে পারবে। তবে লোকাল ট্রেন ও মেট্রো রেল এখনই চালাতে দেওয়া হবে না। 15 জুলাই পর্যন্ত এই নিষেধ কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা বাবুল সুপ্রিয় আজ বলেছেন, সাধারণ খেটে খাওয়া মানুষের রোজ কাজে যাতায়াতের জন্য লোকাল ট্রেন অত্যন্ত জরুরি। এখন রেল যে শুধু তার কর্মচারীদের জন্য স্টাফ লোকাল চালাচ্ছে, তাতে সাধারণ লোক জোর করে উঠছেন এবং যেহেতু সেগুলো সংখ্যায় কম, তাতে গাদাগাদি ভিড় হচ্ছে। রেল অনেকদিন ধরেই বলে আসছিল যে লোকাল ট্রেন চালাতে দিলে এই ভিড়টা ছড়িয়ে যাবে, তাতে লোকের সুবিধা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, কিছু কিছু বিধি নিষেধ জারি করে আর লোকাল ট্রেন বন্ধ করে সংক্রমণের হার অনেকটাই কমানো গিয়েছে। 15 মের আগে বিধি নিষেধে বেশ কিছু ছাড় দেওয়ার ফলে দৈনিক সংক্রমণের হার যেখানে 33% পৌঁছেছিল, সেখানে আবার কিছুটা কড়াকড়ি করে তাকে 3.8% নামিয়ে আনা গিয়েছে। এইভাবে আরো কিছুদিন চলুক, যদি দেখা যায় সংক্রমণ কমতে থাকছে তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু বাস মালিকেরা বলছেন মাত্র 50% যাত্রী নিয়ে এই ভাড়ায় বাস চালানো সম্ভব নয়, যেখানে তেলের দাম এতখানি বেড়ে গিয়েছে, অথচ বাসের ভাড়া বাড়াতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী নতুন যে নিয়মের কথা জানিয়েছেন তাতে বাজারের সময় সকাল 6টা থেকে 12টা অবধি করা হয়েছে। অন্যান্য দোকান বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকতে পারবে। তবে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বিনা কারণে ঘোরাফেরা এখনো বন্ধই থাকবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। রয়েছে সঞ্জনা ফিরোজের প্রতিবেদন। ডক্টর নিকোল রিভেরা 7 বছর বয়স থেকে ব্যালে নাচ করছেন। ওই বয়স থেকেই নাচটি তার জীবনের একটি বড় অংশ হয়ে আছে। কোনো কাজে ব্যর্থ হলে বা আপনি যখন কোনো ভুল করেন, আপনাকে জীবন চালিয়ে নিতে হয়, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি শুধু সুস্থ থাকতে চাই, এই নাচ আমাকে সহায়তা করে। মা, স্ত্রী এবং চিকিৎসকের ভূমিকা ভালোভাবে পালনে সহায়তা করে। আজ ডক্টর রিভেরার রোগী ম্যানুয়াল এসেছেন। ডক্টর রিভেরা ম্যানুয়ালের দাঁতের পরীক্ষা করে দেখবেন এবং তারপর পরিষ্কার করে দেবেন। ডক্টর রিভেরা জানান তিনি সবসময় দন্তরোগ চিকিৎসক হতে চেয়েছেন, পাশাপাশি ব্যালে নাচটিও চালিয়ে যেতে চেয়েছেন।
I love it because you have flexible hours, you get to help people. নির্দিষ্ট কোনো সময় মেনে চলতে হয় না বলেই আমার এই পেশাটি পছন্দ। তাছাড়া আপনি প্রতিদিন মানুষকে সাহায্য করতে পারছেন এবং তাৎক্ষণিক ফলাফলও পাচ্ছেন। তারা হাসি মুখে বাড়ি চলে যান। You get to do that every day. ডক্টর নিকোল বলেন, আগে তিনি সপ্তাহে 2 বার ব্যালে অনুশীলন করতেন, তবে সম্প্রতি তার বাচ্চা হওয়াতে আগের চাইতে কম অনুশীলন করতে পারছেন। এই নাচটি তাকে সৃজনশীল ও শৈল্পিক দিকটি প্রকাশ করতে সহায়তা করেছে এবং তাকে অনুপ্রেরণা উৎসর্গ করা শিখিয়েছে। দন্ত চিকিৎসাতে পিঠ সোজা করে রাখতে হয়, এক্ষেত্রে ব্যালে তাকে সাহায্য করেছে। I wanted to pass my knowledge. বেলে সম্পর্কে আমার জ্ঞান রয়েছে, তা আমি এমন কারোর সাথে ভাগাভাগি করতে চেয়েছি যিনি আমার মতোই উপকৃত হবেন। নিকোল বলেন, ভার্জিনিয়া ব্যালে এবং স্কুল একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে ব্যালে নাচের জন্য তিনি স্কলারশিপের ব্যবস্থা করেছেন। এই স্কলারশিপের বিজয়ী হলেন ভিক্টোরিয়া ব্যাংরোল। তিনি এই একাডেমিতে নৃত্য করছেন এবং শেখাচ্ছেন। 16 বছর বয়সী ভিক্টোরিয়া খুব ভালো ছাত্রী। ভিক্টোরিয়া ব্যাংরোল বলেন, নিকোল তাকে অনেকভাবে সাহায্য করেছেন। নিকোল তাকে বলেছেন, ভবিষ্যতে পেশাদার ব্যালে নৃত্যশিল্পী না হলেও ব্যালে নাচের নিয়মাবলী তার শারীরিক গঠনের জন্য উত্তম। ভিক্টোরিয়া বলেন, ব্যালে নাচের স্পষ্টতা তাকে কাছে টানে এবং কঠোর পরিশ্রম করতে তার ভালো লাগে। আমি ব্যালে পেশাগতভাবে করতে চাই এবং কিভাবে এটি করতে চাই তার এক ধরনের পরিকল্পনা আছে। বস্টন বা অন্য যে কোনো স্থানে ব্যালে করতে চাই, যেখানে আমাকে তারা গ্রহণ করবে। আমার নিজস্ব কোনো পছন্দ নেই। Nicole definitely inspires me, to help others. অন্যকে সাহায্য করার বিষয়ে নিকোল আমাকে অবশ্যই অনুপ্রাণিত করেছে এবং তিনি এই অর্থ এমন একটি সময় দিয়েছেন যখন পৃথিবী জুড়ে অর্থ সমস্যাতে রয়েছেন অনেকে। যে বৃত্তিটি দিতে চাননি, নিকোল তা দিয়েছেন। আমি আগামী কয়েক বছর এই প্রকল্পটি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। পরবর্তীতে আমরা আরো কয়েকজনকে এই সুযোগ দেব যাতে তারা উপকৃত হয়। ফায়জাল মাসরির পক্ষে সঞ্জানা ফিরোজ, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে আমি সাবরিনা চৌধুরী। আজকের শব্দ হচ্ছে স্যাংশনস। স্যাংশনস, এরকম শব্দ ঠিক শুনেছি বলে মনে হচ্ছে না। কেন সাবরিনা? হাল আমলের বেশ কিছু খবরে এই স্যাংশনস শব্দটি শোনা যায়, প্রায় শোনা যায়। বিশেষ করে ইরানের ব্যাপারে যে খবরগুলো আমরা শুনে থাকি, সেই খবরগুলোতে কিন্তু স্যাংশনস শব্দটি থাকে। ঠিক বলেছেন, এখন মনে পড়ছে, কিন্তু শব্দটার মানে ঠিক বুঝতে পারিনি। এই স্যাংশনস শব্দটা সাধারণত আন্তর্জাতিক, অর্থনৈতিক কিংবা বাণিজ্য বিষয়ক সংবাদে বেশি করে ব্যবহার করা হয়। যেমন ধরো, আচ্ছা, পুরনো একটা খবর থেকেই শোনা যাক এই বাক্যটি। Burmese officials say new investments help support political reforms, but U.S. officials could tighten sanctions again if those reforms do not continue. হ্যাঁ, এখানে বলছে যে বর্মার কর্মকর্তারা বলেছেন নতুন ইনভেস্টমেন্ট সাপোর্ট করে রাজনৈতিক রিফর্মস করতে হবে। আচ্ছা, তোমার অনুবাদটা ঠিক পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তুমি হয়তো ভুলে গেছো যে ইনভেস্টমেন্ট শব্দটা নিয়ে আমরা এর আগে কিন্তু একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তাই তো। ইনভেস্টমেন্ট মানে তো হচ্ছে বিনিয়োগ। এই তো হয়েছে। আর রিফর্মস এর অর্থ হলো সংস্কার, এবং সাপোর্ট শব্দের তো অনেকগুলো মানে আছে। যেমন ধরা যাক,
সমর্থন, সহযোগিতা এসব অর্থেও সাপোর্ট ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে হেল্প সাপোর্ট এই ফ্রেজাল ভার্ব হিসেবে এটা ব্যবহার করা হয়েছে, যার মানে হচ্ছে খুব সহজ মানে সাহায্য করা। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এই তো গেল প্রথম বাক্য। ওখানে দ্বিতীয় আরেকটা বাক্য ছিল, সেই বাক্যটাতে কি বলা হয়েছে? সেই বাক্যটাতে তো মনে হচ্ছে যে স্যাংশনস এই শব্দটা রয়েছে। আচ্ছা, ওটা না হয় আপাতত ইংরেজিতে রেখেই বাকি শব্দগুলো যেগুলো আছে ওই বাক্যে সেটা দিয়ে বাক্যটা সম্পন্ন করে তো। হ্যাঁ, তো বাংলায় বাক্যটি হবে, তবে যুক্তরাষ্ট্রের অফিসিয়ালরা আবার কঠোরভাবে স্যাংশনস করতে পারেন যদি সেই সংস্কারগুলো কন্টিনিউ না করে। এই বাক্যে তুমি অফিসিয়াল আর কন্টিনিউ এই দুটি শব্দের ঠিক মানেটা বোঝানি মনে হয়। অফিসিয়াল শব্দটা খবরের ক্ষেত্রে বাংলায় বলা হয় কর্মকর্তারা, আর কন্টিনিউ মানে তো অব্যাহত থাকা বা অব্যাহত রাখা। আরেকটা কথা সাবরিনা, তুমি যেখানে বলেছ স্যাংশনস করতে পারেন, সেটা হবে স্যাংশনস আরোপ করতে পারেন, সেটাই হচ্ছে আসলে খবরের ভাষা। আর এবার তাহলে সাবরিনা পুরো বাক্যটা তুমি আরেকবার বাংলায় বলো। তাহলে বাংলায় পুরো বাক্যটা হবে এরকম, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আবার কঠোরভাবে স্যাংশনস আরোপ করতে পারেন। হ্যাঁ, তবে এখনো কিন্তু এই স্যাংশনস এর যে অর্থটা, পুরো অর্থটা আমি বুঝিয়ে নেই এখনো। এবার শোনো এই স্যাংশনস শব্দটির অর্থ এবং এর ব্যাখ্যা। Sanctions. This means one or more countries have stopped or limited trade with another nation. It often is because the country being sanctioned is not obeying international law. কি সাবরিনা, এবার কিছু বোঝা গেল? হ্যাঁ, আমার মনে হচ্ছে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে এই স্যাংশনস শব্দটার মানে হচ্ছে এক বা একাধিক দেশ অন্য জাতির সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়া কিংবা সীমিত করা। জানি তুমি নেশন শব্দটি অনুবাদ করেছো জাতি, সেটা ভুল না আসলে, কিন্তু আমেরিকান ইংলিশে দেশ অর্থেও কিন্তু এই নেশন শব্দটি ব্যবহার করা হয়। আচ্ছা, আর স্যাংশন শব্দের যে ব্যাখ্যা আমরা এখন শুনলাম সেটা ঠিক, কিন্তু খবরেতেও অত বড় করে অমন ব্যাখ্যা করে বলার অবকাশ কম। তাই এক কথায় স্যাংশন শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা, তবে বিশেষ রকমের নিষেধাজ্ঞা। একটি বা একাধিক রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের ব্যাপারে অর্থনৈতিক অথবা বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে তখন তাকে ইংরেজিতে স্যাংশনস বলা হয়। এবার এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়েছে। বাহ, তবে এ সম্পর্কে আরো খানিকটা ব্যাখ্যা শোনা যাক। It often is because the country being sanctioned is not obeying international law. Sanctions also can include limiting economic aid to a country. এই বাক্যটা পুরোপুরি বুঝতে পেরেছি। বলো তাহলে ঠিক কি বুঝলে? হ্যাঁ, এখানে বলেছে, আমার মনে হয় যে প্রথম বাক্যে বলেছে যে একটি দেশের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় কারণ দেশটি আন্তর্জাতিক আইন মেনে চলছে না। আচ্ছা, এটা চমৎকার অনুবাদ করেছো সাবরিনা তুমি। আর দ্বিতীয় বাক্যে, পরের যে বাক্যটা আমরা দেখছি, সেখানে স্যাংশনস সম্পর্কে আরো কি বলা হয়েছে? আমার মনে হচ্ছে এখানে বলছে যে নিষেধাজ্ঞার মানে এটা হতে পারে যে একটি দেশকে অর্থনৈতিক সাহায্য দেওয়া সীমিত করা। আচ্ছা, তো এখন পরিষ্কার বুঝতে পারছি আমি সাবরিনা যে তুমি স্যাংশনস এর সম্পূর্ণ অর্থটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমার কাছে এখন খুব সহজ হয়েছে ব্যাপারটা। আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাফিউল আলম মাসুদ। শুভরাত্রি।